ঘটনা পেছনে ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে চ্যানেল 24 নিয়মিত আয়োজন মুনতাহা স্টিল প্রেজেন্স নিউজ ভিউজ 24 স্বাগত জানাচ্ছি আমি রহমান রাশেদ। দলীয় নির্দেশ অমান্য করে বগুড়ায় উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন এমপির ছেলে এবং ছোট ভাই। এতে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তারা দাবি করছেন নিজ সংসদীয় আসনের দুই উপজেলাতেই নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে স্বজনদের প্রার্থী করছেন সংসদ সদস্য শাহাদারা মান্নান। রিপোর্টে বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচনে এমপি ও মন্ত্রীর স্বজনরা যেন প্রার্থী না হন সে বিষয়ে কড়া নির্দেশনা আওয়ামী লীগের, যদিও তা উপেক্ষিত বগুড়ায়। এখানকার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন এই আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন সজল ও ছোট ভাই মিনহাদুজ্জামান লিটন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, দুজনকে জিতাতে নানা কৌশল নিচ্ছেন এমপি মহোদয়ের ছেলে সজল প্রার্থী হওয়ার পরে আমার উপজেলার প্রত্যেকটা মানুষই আসলে একটা আতঙ্কের মধ্যে আছে যে আমরা সঠিকভাবে ভোট দিতে পারবো কি পারবো না। নেতাকর্মীর কাছে গিয়ে বলতেছে, যদি তোমরা আমার পক্ষে না কাজ করো তাহলে 9 তারিখে তোমাদের বাড়িঘর পর্যন্ত পুরে দেব এবং সোনাতলাতে তোমরা কিভাবে থাকো সেটা আমরা দেখব। এখানে তো একটা সংখ্যা মতো থেকেই যায়। অভিযোগ নিয়ে কথা বলতে এমপি শাহাদারা মান্নানের বাসায় গেলেও তার দেখা মেলেনি। ক্যামেরার সামনে কথা বলতেই রাজি হননি তার ছেলে সজল। আর নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেছেন এমপির ছোট ভাই। মাননীয় সংসদ সদস্য একটি জায়গাও কোনো প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। সুতরাং এই প্রশ্নগুলো করার আগে আপনাদের কিছু যদি কোনো প্রমাণ থাকে আপনাদেরকে অনুরোধ করব এই প্রমাণগুলো আপনার যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে দেন। নির্বাচন কমিশনে কাছে দিলে তারা আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। জেলা আওয়ামী লীগ নেতারা বলছেন কেন্দ্রের নির্দেশনায় ছেলে ও ভাইকে প্রার্থী না করতে অনুরোধ করা হলেও শোনেননি তিনি। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলা সকলেরই দরকার, উচিত, এবং আমরা যথার্থভাবেই তাদেরকে অনুরোধ করেছি যাতে তারা নির্বাচন থেকে সরে যায়। আমরা চেষ্টা করছি যে তারা নির্বাচনে যেন না আসে। বগুড়াবাসীকে নিশ্চিত করতে চাই যে এই নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেমনিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে, ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় এই নির্বাচনটাও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সারিয়াকান্দিতে চেয়ারম্যান পদে 5 এবং সোনাতলায় লড়ছেন 2 প্রার্থী, যেখানে ভোট হবে আগামী 8 মে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। এই চিত্র শুধু বগুড়ার নয়, মাদারীপুরে সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হয়েছেন। আর ঠাকুরগাঁওয়ে প্রার্থী হয়েছেন এমপির 3 স্বজন। আমরা মাদারীপুর এবং ঠাকুরগাঁওয়ে চলে যেতে চাই। আমাদের সহকর্মী যুক্ত হবেন, সাগর হোসেন তামিম রয়েছেন মাদারীপুরে, সেই সাথে সাথে ঠাকুরগাঁও থেকে ফাতেমা তুজ ছোগরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাদারীপুরের শুরুতে চলে যাব, আমরা সাগর হোসেন তামিমকে দেখতে পাচ্ছি। তামিম, একটু জানাবেন, সেখানকার উপজেলা চেয়ারম্যান প্রার্থী পাবেলুর রহমান তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি প্রভাব বিস্তারের নানা অভিযোগ ইতিমধ্যে তুলেছেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সেখানে কি এই মুহূর্তে মাদারীপুরে? তামিম। তামিম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা তামিমের কাছে আরেকবার যাওয়ার চেষ্টা করব। আমি ফাতেমা তুজ ছোগরার কাছে যেতে চাই, ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফাতেমা তুজ ছোগরা। ফাতেমা, শুনতে পাচ্ছেন আশা করি। বালিয়াডাঙ্গি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন সেখানকার এমপিরই 2 চাচা এবং 1 চাচাতো ভাই, অর্থাৎ 3 স্বজন, যেখানে কেন্দ্র থেকে এই ব্যাপারে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কোনো এমপির স্বজনরা যাতে প্রার্থী না হন বা নিরঙ্কুশ যাতে ওই আধিপত্য বিস্তার না করেন উপজেলা পরিষদ নির্বাচনে। তারপরও সেটা হয়েছে এখানে। একটু জানাবেন কি সেখানকার সংসদ সদস্য যিনি কার পক্ষ নিচ্ছেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কি সেখানে? হ্যাঁ রাশেদ, যেটা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যে এমপি এবং তার পরিবারবর্গ বা তার স্বজনরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির রাজনীতিটা একটু ভিন্ন রকম। কারণ এখানে বরাবরই এমপি এবং তার পরিবারবর্গের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে। আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেমনটি দেখেছি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন বা উপজেলা নির্বাচন বলেন, সবখানে কিন্তু তাদের
তাদের পরিবারকে ঘিরেই প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং ভোটও কিন্তু এইরকমভাবেই হয়ে এসেছে। গেল সংসদ নির্বাচনে এমপির বিপক্ষে তার চাচাতো ভাই আলী আসলাম জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং উপজেলা নির্বাচনে মোহাম্মদ আলী, তার ভাই শফিকুল ইসলাম এবং মোহাম্মদ আলীর ছেলে আলী আশরাফ, তিনজন মিলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে কিন্তু আহসান হাবিব বুলবুল যিনি নমিনেশন গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে প্রত্যাহার করেছে, তবে তিনি যেটা অভিযোগ করেছে যে দলীয় সিদ্ধান্ত এখানে কখনোই মানা হয় না, যে কারণে তিনি নমিনেশন আর কি প্রত্যাহার করে নিয়েছে। আর আমি এখানকার মোহাম্মদ আলী এবং শফিকুল ইসলামের সঙ্গেও কথা বলেছি যারা প্রার্থী, তারা বরাবরই বলেছে যে এই পরিবারকে ঘিরে যেহেতু এখানকার রাজনীতি বিদ্যমান, সেহেতু এখানে একই পরিবারের হলেও তারা প্রতিদ্বন্দ্বিতা করে এসেছে আগে বরাবরই, এখনও করছে। আর বর্তমান যে সংসদ সদস্য বা এমপি রয়েছে মাঝারুল ইসলাম সুজন, তাকে কিন্তু নিরপেক্ষই দেখা যাচ্ছে, তবে সাবেক যিনি এমপি আছেন দবিরুল ইসলাম, যিনি মাঝারুল ইসলাম সুজনের বাবা, তাকে কিন্তু শফিকুল ইসলামের প্রচারণায় অংশগ্রহণ করতে দেখা গেছে। তবে ভোটারদের সঙ্গেও আমি কথা বলেছি রাশেদ, ভোটাররা যেটা জানিয়েছে যে তারা এই পরিবারকে ঘিরেই প্রতিদ্বন্দ্বিতা করে আসছে এবং তাদের কাছে যারা ভোট চাইতে যায় তাদেরকে তারা এই পরিবারের মধ্য থেকে বাছাই করে ভোটাধিকার প্রয়োগ করে ভোট করবে বলে ভোটাররা জানিয়েছেন। রাশেদ। ফাতেমা, অনেক ধন্যবাদ। ফাতেমা তুছোগরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঠাকুরগাঁও থেকে। মাদারীপুরে আরও একবার চলে যাব, যে অভিযোগটা বরাবরের মতো নির্বাচনের মাঠে আসছে, যে কেন্দ্র থেকে বলা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে এমপি এবং মন্ত্রীরা তাদের স্বজনরা যেন প্রার্থী না হন সেই বিষয়ে নির্দেশনা দেয়া হলেও সেটা উপেক্ষিত থেকে গেছে। মাদারীপুরের ক্ষেত্রেও একই ঘটনা। তামিম, আমার কথা শুনতে পেয়ে থাকলে একটু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান তিনি ইতিমধ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি প্রভাব বিস্তার করার একটা অভিযোগ তুলেছেন। একটু জানাবেন যে সার্বিক পরিস্থিতি কি সেখানে? জি রাশেদ, আপনি যেটি বলছিলেন, আসলে গতকাল স্বতন্ত্র প্রার্থী পাভেলুর রহমান শফিক খান তিনি আসলে অভিযোগ করেছে মাদারীপুর 2 আসনের যে সাংসদ শাহজাহান খান, তার ছেলে আসিফুর রহমান খান মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, যে কারণে পাভেলুর রহমান শফিক খান অর্থাৎ শাহজাহান খানের তিনিও কিন্তু চাচাতো ভাই এবং পাভেলুর রহমান শফিক খান কিন্তু বিগত 2 বার সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং তিনি অভিযোগ করেছেন যে শাহজাহান খান প্রভাব বিস্তার করছে, যেহেতু তার ছেলে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তিনি এই ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন অফিসে কিন্তু তিনি 15টি অভিযোগ দিয়েছেন, যেটি তিনি বলেছেন যে এই অভিযোগ দেওয়ার পরও কিন্তু খুব বেশি আসলে কাজ হচ্ছে না। তিনি অভিযোগ করেছেন যে শাহজাহান খান তিনি বিভিন্ন সময় প্রকাশ্যে অপ্রকাশ্যে তার ছেলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং সর্বোপরি নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। তা আমি কথা বলার চেষ্টা করেছিলাম শাহজাহান খানের কাছে, তিনি বলেছেন যে তিনি সচরাচর যেভাবে তিনি সাংসদ হিসেবে যতটুকু করা দরকার এলাকার মানুষের জন্য ততটুকু করছেন, তার ছেলের পক্ষে খুব বেশি প্রভাব বিস্তার করছেন না এবং তিনি নির্বাচনী কোনো প্রচারণায় তিনি অংশগ্রহণ করছেন না। এবং আসিফ খান অর্থাৎ শাহজাহান খানের ছেলে তিনিও কিন্তু বলেছে যে তার পিতা আসলে নির্বাচনে খুব বেশি প্রভাব বিস্তার করছে না, তবে শফিক খান কিন্তু বারবারই বলছে যে নির্বাচনে শাহজাহান খান প্রভাব বিস্তার করছেন। তবে সাধারণ মানুষ কিন্তু আসলে এই যে শাহজাহান খানের ছেলে এবং তার চাচাতো ভাইয়ের যে প্রার্থী হয়েছেন সেই বিষয়গুলোকে প্রাধান্য করে দেখছেন না। সাধারণ মানুষ বলছেন যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন, এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন এবং নারীর ক্ষমতায়ন এবং কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিকভাবে যে সমস্ত কর্মকাণ্ড করলে উপজেলার উন্নয়ন সাধিত হয় সেরকম প্রার্থী কিন্তু তারা নির্বাচিত করবেন, যে কারণে আসলে এই চাচা ভাতিজার যে নির্বাচনী বিষয়টি সেটি কিন্তু গুরুত্ব দিয়ে সাধারণ মানুষ দেখছেন না বলে সাধারণ মানুষ বলেছে। এই ছিল আমার কাছে মাদারীপুর সদর উপজেলার সামগ্রিক নির্বাচন। তামিম, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সাগর হোসেন তামিম মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, মুনতাহা স্টিল নিউজ ভিউজ 24 সময় হলো একটা বিরতির সাথে থাকুন, একটু পর ফিরছি। 2024 বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র 100 দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর।
অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও। সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালাইটসে। ১৬৮৭ সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে। সেইন নদীর অপর প্রান্তে ১৯ শতকে নির্মিত গ্র্যান্ড প্যালেসে উপভোগ করা যাবে তাইকোয়ান্দো ইভেন্ট। অলিম্পিককে সামনে রেখে সংস্কার চলছে ২০১৯ সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের। কিছুদিনের মধ্যেই এর দরজা আবারও খুলে যাবে পর্যটকদের জন্য। দ্য গ্রেটেস্ট ক্রীড়া ইভেন্ট অলিম্পিক ও প্যারা অলিম্পিক মিলিয়ে ৫টি মহাদেশের প্রায় ১৫,০০০ ক্রীড়াবিদ একত্রিত হবেন প্যারিসে। শহরটিতে বসবাস রয়েছে প্রায় ২১ লাখ মানুষের। সব মিলিয়ে পর্যটন সমাগমে ভরে উঠবে প্যারিস শহর, এমনটি আশা করা হচ্ছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। ২০২৪ বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র ১০০ দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর। অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও। সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালাইটসে। ১৬৮৭ সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে। সেইন নদীর অপর প্রান্তে ১৯ শতকে নির্মিত গ্র্যান্ড প্যালেসে উপভোগ করা যাবে তাইকোয়ান্দো ইভেন্ট। অলিম্পিককে সামনে রেখে সংস্কার চলছে ২০১৯ সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের। কিছুদিনের মধ্যেই এর দরজা আবারও খুলে যাবে পর্যটকদের জন্য। দ্য গ্রেটেস্ট ক্রীড়া ইভেন্ট অলিম্পিক ও প্যারা অলিম্পিক মিলিয়ে ৫টি মহাদেশের প্রায় ১৫,০০০ ক্রীড়াবিদ একত্রিত হবেন প্যারিসে। শহরটিতে বসবাস রয়েছে প্রায় ২১ লাখ মানুষের। সব মিলিয়ে পর্যটন সমাগমে ভরে উঠবে প্যারিস শহর, এমনটি আশা করা হচ্ছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। ২০২৪ বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র ১০০ দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর। অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও। সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালাইটসে। ১৬৮৭ সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে। সেইন নদীর অপর প্রান্তে ১৯ শতকে নির্মিত গ্র্যান্ড প্যালেসে উপভোগ করা যাবে তাইকোয়ান্দো ইভেন্ট। অলিম্পিককে সামনে রেখে সংস্কার চলছে ২০১৯ সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের। কিছুদিনের মধ্যেই এর দরজা আবারও খুলে যাবে পর্যটকদের জন্য। দ্য গ্রেটেস্ট ক্রীড়া ইভেন্ট অলিম্পিক ও প্যারা অলিম্পিক মিলিয়ে ৫টি মহাদেশের প্রায় ১৫,০০০ ক্রীড়াবিদ একত্রিত হবেন প্যারিসে। শহরটিতে বসবাস রয়েছে প্রায় ২১ লাখ মানুষের। সব মিলিয়ে পর্যটন সমাগমে ভরে উঠবে প্যারিস শহর, এমনটি আশা করা হচ্ছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। ২০২৪ বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র ১০০ দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর। অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও।
সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালা ইটসে। ১৬৮৭ সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে। স্টিল নিউজ 24 দেখছেন আপনারা। মানবদরদী হিসেবে তার পরিচিতি হচ্ছে অপকর্মের শেষ নেই মিল্টন সমাদ্দারের। শিশু এবং বৃদ্ধাশ্রমে আশ্রিতদের অঙ্গ প্রত্যঙ্গ চুরি, ডেথ সার্টিফিকেট ইস্যু করা, মানুষ নির্যাতন, জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ বলছে কেউ সরাসরি অভিযোগ না করলেও ছায়া তদন্ত করে দেখবেন তারা। বরিশাল প্রতিনিধির সহায়তায় শামীমা সুলতানা রিপোর্ট করেছেন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সবুজ। মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এমন নির্যাতন থেকে শুরু করে এর চেয়েও গুরুতর অভিযোগ নতুন নয়। তার আশ্রমে যেসব ভবঘুরে পরিত্যক্ত অসহায় মানুষ থাকতেন, তারা মারা গেল না কই হারিয়ে গেল সেসব জানানো হয় না জিম্মাদার বা অভিভাবককে। এই যেমন এই রসিদ দিয়ে যে বৃদ্ধাকে রাখা হয়েছিল তার কোনো খোঁজ নেই। 1.5 মাস পরে আমি আবার যাই, যে মহিলার একটু খোঁজখবর নিয়ে আসি। যাওয়ার পরে ও আমার খুব খারাপ ব্যবহার করলো, রাব ব্যবহার করলো। মহিলারও আমি খুঁজে পাইলাম না, আর মহিলার দেখাও না, রাব ব্যবহার করে আমার বাইর করে দিল। এই আশ্রমে যারা মারা গিয়েছেন তাদের অনেকের শরীরেই কাটা ছেঁড়ার দাগ থাকায় পাশের বাইতুস সালাম মসজিদ মুর্দার গোসল করাতেও অস্বীকৃতি জানায়। প্রত্যেক লাশিরই কাটা ছেঁড়া থাকে, রক্ত থাকে শরীরে বিভিন্ন অংশে, পেটের কাছে কাটা ছেঁড়া। তো এটার পাওয়ার পরে আর ক্লাস এখানে পাঠাচ্ছিল, যেটা ওইটার ভিতরেই পরাই গোসল করাইতো একটা হুজুর আইনা। প্রথম যখন দেখছিলাম ওনাকে মনে হয়েছিল সহজ সরল মানুষ, কিন্তু যত দিন গেছে ততই ডেসপারেট হয়ে গেছে। মিল্টনের বিরুদ্ধে অভিযোগ আছে মৃত্যুর সনদ জালিয়াতিরও। রাজধানীর দক্ষিণ পাইকপাড়ার ওয়ার্ড কাউন্সিলর জানান, ডেথ সার্টিফিকেট নেওয়া হতো না কাউন্সিলর অফিস থেকে। কোনো লোক আপনি ভদ্রভাবেও যায়, তাকে দেখা যায় যে মারপিট করে, তার ভিতরে একটা শ্রেণী গড়ে তুলছে, ভিতরে রুমের ভিতরে আটকে তাদেরকে মারধর করছে। এটা প্রতিনিয়তই আমার কাছে এই ধরনের রিপোর্ট আসতেছে। যে পরিমাণ তার এখানে মৃত্যুবরণ করে, সে তো একটা ডেথ সার্টিফিকেট নিতে হয়। আমরা শুনছি যে সে নিজেই সিল মারা তারপরে দিয়ে দিত, ডেথ সার্টিফিকেট বানায় নিত। মিল্টনের বাড়ি বরিশালের উজিরপুরে, সেখানেও জালিয়াতি করে চার্চের ওপর প্রভাব খাটানোর অভিযোগ তার বিরুদ্ধে। আমাদের যাজকদের উপরে হস্তক্ষেপ করছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। এইটাকে নেওয়ার জন্য, দখল করবার জন্যই যখন এই চার্চ দখল করতে চাইলো বা একটা কমিটি গঠন করলো, পরে তো ধর্ম মন্ত্রণালয়ের চিঠি আমরা চ্যালেঞ্জ করলাম। ধর্ম মন্ত্রণালয় বলছে যে ধর্ম মন্ত্রণালয়ের কোনো এখতিয়ার নাই কোনো কমিটি গঠন করে দেওয়ার চার্চের। অনেক ছোটো থাকতে তার বাবার সাথে তার সাথে অনেক দ্বন্দ্ব হয়েছে, মানে ছেলে বাবার সাথে অনেক দ্বন্দ্ব হয়েছে, বা তারপর এলাকার লোকজন তার সালিশি বিচার করে তারপর তার গ্রাম থেকে বের করে দিছে। এই আশ্রমের আরেকটি শাখা খোলা হয়েছে সাভারে, সেখানেও রয়েছে জমি দখলের অভিযোগ। পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা না হলেও ছায়া তদন্ত শুরু হবে। যেহেতু এরকম একটা সংবাদ আমরা পাচ্ছি, বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে বিষয়টিকে আমরা গোপনীয় বিভিন্নভাবে আমরা তদন্ত করছি। যদি এরকম কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা আমরা পাই, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকলেও পুরো বিষয়টি নিয়ে মিল্টনের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।